সবাইকে শুভেচ্ছা। আমি ডাক্তার শাহিন মাহমুদ, হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আজকের আমাদের ধারাবাহিক এবং বিশেষ লাইভটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন এবং সর্বপ্রথম আমি যে কাজটি বরাবর করি তা হচ্ছে আমার টাইমলাইনে আমি এটা শেয়ার করে নিচ্ছি এবং আমি বলবো যারা উপস্থিত আছেন আপনারাও অনুগ্রহ করে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর জন্য যা করণীয়, যদি আপনারা মনে করেন এটা কল্যাণকর আমাদের জন্য, তাহলে নিঃসন্দেহে আপনারাও সেই চেষ্টাটি করবেন বলে আমি আশা রাখি। এবার আজকে আমরা গত শনিবার অ্যাফোরিজম 1 নিয়ে কথা বলেছিলাম। তো আজকে অর্গানন অফ মেডিসিনের 2 নাম্বার অ্যাফোরিজম নিয়ে আমরা কথা বলবো। তো শুরুতে আমি একটু অ্যাফোরিজমটা উল্লেখ করে নিচ্ছি। হানিম্যানের বক্তব্যটা আগে আমরা শুনবো, এরপর আমরা দেখব হানিম্যান এখানে কি বলেছেন। অ্যাকচুয়ালি হানিম্যান এখানে যা বলেছেন তা শুনতে অত্যন্ত সহজ, কিন্তু আমরা যদি জাস্ট 2 নাম্বার অ্যাফোরিজমের কথাগুলোকে ঠিকভাবে অনুধাবন করতে পারি, তাহলে দেখতে পাবো যে খামখেয়ালি জাস্ট 2 নাম্বার অ্যাফোরিজমের মধ্যে হানিম্যানের যে বক্তব্যটি রয়েছে, এটাও যদি আমরা ঠিকভাবে উপলব্ধি করি, আমাদের 95% খামখেয়ালি প্রেসক্রিপশন বন্ধ হয়ে যাওয়ার কথা। তো অ্যাকচুয়ালি অর্গানন থেকে আমরা এতটা দূরে এবং এটাকে এতটাই হালকা বিষয় বলে মনে করি যে আমাদের পড়াটা অনেক সুপারফিশিয়াল হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি বাস্তবতা, আমাদের কমিউনিটির বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশ এবং কি বাইরের দেশেও এই কথাটি বলছি। একটা ব্যাপার আমাদের বুঝতে হবে, সর্বপ্রথম হানিম্যান কি হোমিওপ্যাথি নামের কোন শাস্ত্র তৈরি করার জন্য এসেছিলেন? একটা কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরটা আমি বলছি। হানিম্যান, আবারও কোশ্চেন করছি, হানিম্যান কি হোমিওপ্যাথির নামের চিকিৎসার যে বিজ্ঞানটি আছে সেখানে কি আলাদা কোনো সেক্ট তৈরি করার জন্য এসেছিলেন? যে আলাদা একটা আমি একজন গুরু এবং আমার বেশ কিছু শিষ্য থাকবে, আলাদা আমি একটা কিছু হয়েছি সেটাকে, এই ধরনের কোনো মনোভাব কি তার ছিল? খুব সংক্ষেপে বলে নিচ্ছি অ্যাফোরিজমটি বলার আগে, কারণ আমাদের এই কনসেপ্টটা পরিষ্কার থাকতে হবে। অর্গাননকে বুঝতে হলে সবার আগে এই কনসেপ্টটি পরিষ্কার হতেই হবে। অর্গাননকে যদি আপনি বুঝতে চান, হানিম্যানের জীবনী থেকে আমরা দেখতে পাই খুব সিম্পলি যে তিনি তৎকালীন সময়ের সর্বোচ্চ ডিগ্রিধারী অ্যালোপ্যাথ, কিন্তু তিনি দেখতে পেলেন যে অ্যাকচুয়ালি এই চিকিৎসা তাকে মানুষকে আরোগ্য করছে না, স্বস্তি দিতে পারছে না, আরোগ্য করতে পারছে না। তিনি তার অন্যান্য বিজ্ঞানের শাখায়ও তার পদচারণা ছিল। কি, তিনি কেমিস্ট্রিতে কাজ করেছেন, তিনি ফার্মাকোলজি নিয়ে কাজ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। অ্যাকচুয়ালি সায়েন্সের বেশ কিছু শাখায় তার পদচারণা ছিল, লিঙ্গুইস্টিকের শাখায় তার পদচারণা ছিল। যখন তিনি চিকিৎসা বিজ্ঞানের শাখাটিতে পদচারণা করলেন, তিনি দেখলেন এখানে সাইন্টিফিক্যালি চিকিৎসা হচ্ছে না। আমরা 2 নাম্বার অ্যাফোরিজম, আজকে আমাদের আলোচ্য বিষয় 2 নাম্বার অ্যাফোরিজম। আমরা কিন্তু এই 2 নাম্বার অ্যাফোরিজমে এই ঘটনাটির এক ধরনের উল্লেখ দেখতে পাবো। আমি একটু পরেই সেটি পড়তে যাচ্ছি, কাজেই এটা শুধু এই ব্যাপারটি আমরা একটু বুঝে নিই। আপনি দেখবেন অর্গাননের শুরু থেকে প্রায় 26 নাম্বার অ্যাফোরিজম, মোস্ট প্রবাবলি আর একটু প্রিসিয়াসলি বলা উচিত ছিল, সেখানে হোমিওপ্যাথি শব্দটি অ্যাকচুয়ালি আলোচনায় আসছে না। তিনি সেখানে সম্পূর্ণরূপে আলোচনা করছেন চিকিৎসা নিয়ে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে। তিনি যে কাজটি করতে চেয়েছিলেন বা যে কাজটি আদতে তিনি করেছেন তা হচ্ছে, তিনি যখন দেখলেন যে চিকিৎসা বিজ্ঞানটি বিজ্ঞান নেই। খুব সিম্পল কথা, এটা অস্বীকার করার উপায় কিন্তু কোথাও নেই। আপনারা যদি তার বায়োগ্রাফিতে যান, ইতিহাসে যান, ইভেন আমাদের যে বৈরী পক্ষ, আমাদের যারা হোমিওপ্যাথিকে যারা অ্যাকচুয়ালি কোনো
চিকিৎসা বলেই মনে করেন না প্ল্যাসিবো বলে মনে করেন, তাদেরও কিন্তু এই কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার, যা আমাদের অনেক হোমিওপ্যাথদের নেই। সেই কনসেপ্টটা কি? আজকে তো বড় ভুলি হয়ে গেছে, কিভাবে শুনলেন আই ডোন্ট নো। সেই কনসেপ্টটা কি? সেই কনসেপ্টটা হচ্ছে যে হোমিওপ্যাথি তৈরি করার জন্য তিনি আসেননি, তিনি এসেছিলেন অ্যাকচুয়ালি একটা ডেভেলপমেন্টের জন্য, চিকিৎসা বিজ্ঞানটাকে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। এবং তা করতে গিয়ে তিনি যে সূত্রগুলো দেখতে, মানে যে প্রাকৃতিক যে নীতি, যে প্রিন্সিপালস, যে ইউনিভার্সাল যে রুলস গুলো তিনি দেখতে পেলেন, তাকে গ্রন্থবদ্ধ করলেন। এবং যে গ্রন্থে তিনি তা লিখলেন তার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। তাহলে যারা মনে করেন যে অর্গানন অফ মেডিসিন নিছক একটা হোমিওপ্যাথিক সেক্ট, হোমিওপ্যাথিক একটি দল তৈরি করার কোন একটা বই, এবং অ্যাকচুয়ালি অর্গানন দিয়ে আমরা হোমিওপ্যাথি শিখি, অবশ্যই আমরা হোমিওপ্যাথি শিখি, কিন্তু নিছক হোমিওপ্যাথি শিখি, তাদের চিন্তা কিন্তু অনেকটাই সংস্কারযুক্ত এবং সংকীর্ণ। আপনাকে বুঝতে হবে যে হ্যানিম্যান এই গ্রন্থটি লিখেছিলেন, একটি বিজ্ঞান গ্রন্থ, যেখানে তিনি চিকিৎসা বিজ্ঞানকে রিপ্রেজেন্ট করলেন, তার সত্যিকারের সমস্ত সূত্র, সমস্ত তথ্য, সমস্ত প্রমাণ, রেফারেন্স, এই সমস্ত কিছু সহ। পরিষ্কার? এবং আমরা যারা অ্যাকচুয়ালি অর্গানন পড়বো, আমরা যদি মনে করি আমরা হোমিওপ্যাথি শিখবো, তাহলে আমাদের চিন্তাধারাটি আংশিক হলো। আমরা আসলে হ্যানিম্যানের চিন্তার সাথে রেজোনেট করতে পারলাম না, টিউনিং করতে পারলাম না। আমার চিন্তাকে আমি হ্যানিম্যানের চিন্তাধারা, অর্গাননের চিন্তাধারার সাথে টিউনিং করতে পারলাম না। তো কাজেই কিছু তো খাপ ছাড়া ঘটনা ঘটবেই। এই কারণে আজকে এই 2 নাম্বার অ্যাফোরিজম বলার আগে এই আলোচনা, এবং আমরা 2 নাম্বার অ্যাফোরিজমে আমি দেখব যে কিভাবে হ্যানিম্যান ব্যাপারটিকে উপস্থাপন করছেন। তো সেই 2 নাম্বার অ্যাফোরিজমে কি বলা হচ্ছে? বলা হচ্ছে, আমি আগে পুরোটা পড়ছি, তারপর আমি ভেঙে ভেঙে আলোচনা করছি আমাদের নিজেদের ভাষায়। প্রথমে আমি ওরেলির গ্রন্থ থেকে, আমি আগেই বলেছি আমাদের এই লাইভ অনুষ্ঠানটিতে আমি যে গ্রন্থটি ব্যবহার করব, মানে যে অনুবাদটি ব্যবহার করব, তা হচ্ছে ওরেলির অর্গাননের যে ইংরেজি অনুবাদটি আছে সেটা। এবং এখানে যেভাবে অনুবাদটি করা আছে আমি আগে সেটা পড়ে নিচ্ছি। দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর ইজ দ্য র্যাপিড, জেন্টাল and permanent restoration of health. That is the lifting and annihilating of the disease in its entire extent, in the shortest, most reliable and least disadvantageous way according to clearly realizable principles. এটা হচ্ছে হ্যানিম্যানের বক্তব্য। আমি আগেই বলে নিচ্ছি, আবারও বলে নিচ্ছি, অনুগ্রহপূর্বক এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে যদি আপনারা মনে করেন যে এই আলোচনাগুলো আমাদের কমিউনিটির জন্য কল্যাণকর, তাহলে অবশ্যই যত বেশি সম্ভব শেয়ার, লাইক, কমেন্টস এর মাধ্যমে ছড়ানোর বন্দোবস্ত করবেন। এবং অনুগ্রহ করে আপনাদের যে জিজ্ঞাসাগুলো থাকবে কমেন্টসে আপনারা সেগুলো উল্লেখ করবেন। আমি আমার বক্তব্যের শেষে, আমার আলোচনার শেষে আমি চেষ্টা করব সেখানে আপনাদের যথাসম্ভব সেই প্রশ্নগুলো, অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো যে কথাটি আমি বলছিলাম, এখানে হ্যানিম্যান কি বলছেন? হ্যানিম্যান বলছেন দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর, আরোগ্যের সর্বোচ্চ আদর্শ বা সর্বোচ্চ স্বরূপটা কি, মানদণ্ডটা কি? সেটা হচ্ছে র্যাপিড, জেন্টাল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ হেলথ। আগে আমরা এইটুকু একটু বুঝে নিই। আমাদের সমাজে
সুস্পষ্ট, বহুল প্রচারিত, বহুল বিরাজিত ধারণা যা সাধারণ মানুষের মধ্যে খুব করে গিয়েছে। মনে রাখবেন, এটা হচ্ছে অর্গাননের 2 নাম্বার অ্যাফোরিজম, মানে প্রথম বিসমিল্লাহর পরে যে কথাটি হানিম্যান বলেছেন, এটা হচ্ছে সেই কথা। সেখানে হানিম্যান বলছেন যে আদর্শ আরোগ্যের পয়লা যে বৈশিষ্ট্যটি তিনি বলছেন তা হচ্ছে র্যাপিড, দ্রুত। তিনি যে বিজ্ঞানটি আমাদের সামনে তুলে ধরলেন, চিকিৎসা বিজ্ঞানের যে স্বরূপটিকে তুলে ধরলেন, সেখানে তিনি বললেন যে একটি আরোগ্যের, আপনি যদি সত্যিকারের আরোগ্যের ঘটনার কথা বলেন, তা হবে দ্রুত। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলে, শুধু আমার নয়, যারা ঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসাটি করেন, তাদের প্রত্যেকেরই বক্তব্য যে হোমিওপ্যাথির চাইতে দ্রুততম সময়ে আরোগ্যের ঘটনা অন্য কোন চিকিৎসা ব্যবস্থাতে নেই। আমার ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি বলি, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের থেকে বলছি। তখন আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট, এবং কোন একটা কারণে আমি বেশ দূরে গিয়েছিলাম, নীলফামারীর দিকে গিয়েছিলাম, এবং সেখানে আমার গলায় এক ধরনের, এখন আমি চেক করব কিভাবে আমার এটাতে সাউন্ড কম কিনা। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু না সম্পূর্ণ বাড়িয়ে দেওয়া আছে, এবং আমার ডিভাইসের সাউন্ডও আমি যতটুকু সম্ভব বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন যতটুকু করা যায়। আমি যেটা বলতে যাচ্ছিলাম, সেখানে যে ঘটনাটি ঘটলো, আমার গলায় একটা কাটা ফোটার মতো অনুভূতি ছিল। যদিও কোনো কাটা ফোটেনি, আমি কনফার্ম ছিলাম, কিন্তু একটা কাটা ফোটার মতো অনুভূতি। এবং আমি সেখানে গিয়ে এক চিকিৎসকের কাছে আর্জেন্টাম নাইট্রিকাম ছিলাম 200 পোটেন্সি, এবং আর্জেন্টাম নাইট্রিকামটা মুখে জিহ্বায় দেওয়ার সাথে সাথে আমার ওষুধ জিহ্বাই আছে, জাস্ট ভ্যানিশড, দ্য সেন্সেশন ইজ ভ্যানিশড। এবং আমার মুখ দিয়ে বের হয়ে গেল যে চলে গেছে। আমি এটা ইচ্ছা করে বলিনি। সেই চিকিৎসক দেখি অনেক বড় বড়, মানে ফার্মাসিস্ট মোস্ট প্রবাবলি, অনেক বড় বড় চোখ করে তাকিয়ে আছেন। হয়তো বিশ্বাস করেছেন কি করেননি তিনি তার আমাকে বলেননি, তবে তার চোখে মুখে একটু অবিশ্বাসের ছাপ দেখতে পেলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমার সেদিন প্রথম কনফ্রন্টেশন, যে কত দ্রুত একটা হোমিওপ্যাথিক ওষুধ ঠিকভাবে যদি প্রয়োগ হয়, কত দ্রুত আরোগ্যের ঘটনা শুরু করতে পারে। একটা ছোট্ট ঘটনা দিয়ে বললাম অ্যাকচুয়ালি। তারপর আমার চিকিৎসা জীবনে অহরহ আমার যে ক্যান্সারের কেসগুলো রয়েছে, সেগুলো কোনোটা 7 মাস, কোনোটা 8 মাস, দুটো ক্যান্সারের কেসের কথা আমি বলতে পারি, যেগুলো 7 মাস 8 মাসের মধ্যে ভালো হয়ে গিয়েছে, যেগুলো সিভিয়ার কন্ডিশন ছিল, একটা তো 3rd গ্রেড পর্যন্ত ছিল। তো এই যে ব্যাপারটি, এই ঘটনাটি, এই দ্রুততার ঘটনাটি, দ্রুততম সময়ে ঘটনাটি হোমিওপ্যাথির মতো আর কোন চিকিৎসা ব্যবস্থা করতে পারে না, এটা কনফার্ম। শুধু আমার কথাই কনফার্ম তা নয়, হানিম্যানের কথা তো প্রিন্সিপাল হিসেবে হোমিওপ্যাথির স্বরূপটা, সত্যিকারের চিকিৎসা বিজ্ঞানের স্বরূপটা বলতে গিয়ে তিনি এই কথাটি বলছেন। অসংখ্য প্রমাণ আমি দেখাতে পারি, যেগুলো অ্যালোপ্যাথি বছরের পর বছর চেষ্টা করে, অন্যান্য চিকিৎসা ব্যবস্থা বছরের পর বছর চেষ্টা করে ফেল করে, সেখানে হোমিওপ্যাথি দ্রুততম সময়ে, অনেক দ্রুত সময় আরোগ্য করে। হ্যাঁ, অনেক চিকিৎসা 3 বছর, আমাদের হোমিওপ্যাথিতে অনেক চিকিৎসায় 3 বছর 5 বছর 7 বছর লাগে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেটা কোন ধরনের চিকিৎসাতে লাগে? ধরুন একজনের হাইপার টেনশন, একজনের ডায়াবেটিস, বা একজনের হরমোনাল ডিস্টারবেন্স, সারা জীবন তাকে ওষুধ খেয়ে যেতে হবে অন্য কোন চিকিৎসা ব্যবস্থায় বা অ্যালোপ্যাথিতে, এবং তার যথেষ্ট কমপ্লেক্সিটি বা কোমরবিডিটি বা অন্যান্য প্রবলেম রয়েছে, বা তার স্বাস্থ্যের অবস্থা, লেভেল অফ হেলথ যথেষ্ট ডেটেরিয়েটেড, খারাপ। সেই পার্টিকুলার পেশেন্টকে যদি আপনি ভালো করতে চান, সেখানে প্রচুর এমন একটা, আমার
শিক্ষক ডক্টর জর্জ বিতলকাসের একটা ক্যান্সারের কেস আছে যেটা তিনি অনেক বাজে হেলথ ছিল, 20 বছর পর্যন্ত তিনি চিকিৎসা করেছেন। 20 বছর। তো এই 20 বছর ওই ক্যান্সারের রোগী, আপনি বলবেন যে সেখানে ধীরে ধীরে চিকিৎসা হয়েছে? নেভার। অনেক বাজে অবস্থা ছিল। আবার আমার ক্যান্সারের এক্সপিরিয়েন্স, ক্যান্সার কেসে 7 মাসেও ভালো হয়ে গিয়েছে, হয়তো 5 মাসে হয়েছে, আমি 2 মাস পরে তার পরীক্ষাটি করেছি। তো প্রশ্ন হচ্ছে, দ্রুত হতে হবে, লজিক্যালি এটা দ্রুত হবে। কেন হবে? আমাদের এই অর্গাননের ক্লাস করতে করতে আমরা তো সবে শুরু করলাম, আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে কেন দ্রুত হবে। কেন দ্রুত হওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আনিম্যান কেন লিখলেন র্যাপিড হবে? যুক্তিটা কি? এখানে তো তিনি এক্সপ্লেন করেননি, করেছেন অর্গাননের পরবর্তী আলোচনাগুলোতে। কেন দ্রুত হবে? দ্রুত হওয়া ছাড়া এখানে কোনো উপায় নেই। হোমিওপ্যাথি সত্যিকার ভাবে প্রযোজ্য হলে দ্রুত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা একটা প্রাকৃতিক প্রিন্সিপালস, যে আপনি প্রাকৃতিক নীতি অবলম্বন করলে, কোথাও যদি আপনি খুব সাইন্টিফিক নীতি অবলম্বন করেন, সেখানে সেখানে সবচাইতে শর্টেস্ট পথ, শর্টেস্ট সময়, জাস্ট প্রকৃতির একটা রিকভারিতে যে সময়টুকু লাগে তার চাইতে 1 সেকেন্ড বেশি সময় লাগবে না। এটা আরো অনেক বড় এক্সপ্লেনেশনের বিষয়, যা আমরা ধীরে ধীরে করব। তো এখন আমি যে ব্যাপারটি বলতে চাচ্ছি, তাহলে হোমিওপ্যাথি নিয়ে যে কথাটি প্রযোজ্য, যে এটা দ্রুততম চিকিৎসা ব্যবস্থা, কিন্তু ঠিক তার অপোজিটটা সমাজে বিরাজিত। কিভাবে বিরাজিত? এটা আমি যতটুকু আমি বুঝতে পেরেছি, এটার জন্য দায়ী আমরা। অ্যাকচুয়ালি কোন রিসার্চ পেপারে এই কথা লেখা নেই যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে। কোথাও আমাদের যারা হোমিওপ্যাথির যারা স্তম্ভ, যারা হোমিওপ্যাথির মনীষী, যারা হোমিওপ্যাথিকে স্ট্যাবলিশ করেছেন, এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা কেউ কোনোদিনই কথা বলেনি। কোথাও দেখাতে পারবেন না যে হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে। এই কাজটা করেছে আমাদের মতো কিছু চিকিৎসক, যাদের দুটোর একটা সক্ষমতা কম। হয় চিকিৎসার সক্ষমতা কম, একটা রোগীকে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে, সঠিক ওষুধ দিতে না পারায় আংশিক ওষুধ দিয়ে দিয়ে যারা আসলে ব্যাপারটাকে জটিল করে ফেলেছেন, রোগীকে ঠিক মতো আরোগ্য করতে পারেনি, এই ধরনের একটা সক্ষমতার অভাব। অথবা এমন চিকিৎসক যিনি রোগীকে আসলে সত্যিকারের অ্যাসপেক্টটাকে তুলে ধরতে ব্যর্থ, তিনি ঠিক মতো বুঝিয়ে বলতে পারেননি। তিনি বলছেন ধৈর্য ধরেন, সময় লাগবে, কাজ ভালো হয়ে যাবেন। তার চিকিৎসা করা হচ্ছে হাইপার টেনশনের, বা তার চিকিৎসা করা হচ্ছে ডায়াবেটিসের। তাকে আপনি যদি ভালো করতে চান, লজিক্যালি একটা সময় লাগবে, এবং সেই সময়টা অন্য যে কোনো চিকিৎসা ব্যবস্থার চাইতে অনেক বেশি, অনেক কম সময় লাগছে, তাই না? একটা সারা জীবন ওষুধ খাবে, সে হয়তো 60 বছর বাঁচত, উদাহরণ দিচ্ছি, 60 বছর হয়তো বাঁচত, বা 80 বছর বাঁচত, বা 70 বছর বাঁচত। সেখানে তার জীবন থেকে 3 বছর চিকিৎসার ক্ষেত্রে ব্যয় হয়, যেখানে তার ওই 60 বছর, পরবর্তী 60 বছর তার সারা জীবন ওষুধ খেয়ে যেতে হতো। সেখানে যদি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক তার জীবনে 3টি বছর বা 5টি বছর চিকিৎসা করেন, এখানে কি আসলে সময় ধীরে ধীরে লাগলো নাকি দ্রুত লাগলো? খুব সিম্পল কোশ্চেন। তো এই 2 ধরনের, আমি আশা করি যারা আমার এই অর্গাননের ক্লাসটিতে আছেন, তারা এই 2 ধরনের ত্রুটিকে এড়িয়ে চলবেন। সক্ষমতার ত্রুটি, উপস্থাপনার ত্রুটি। এই 2টি ত্রুটি থেকেই মূলত এই ধরনের একটি ধারণা সমাজের মধ্যে এস্টাবলিশড হয়েছে বর্তমানে। এবং তার পরের যে বক্তব্য, আদর্শটি তিনি বলছেন, তা হচ্ছে জেন্টাল, মৃদু 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 অনুগ্রহ। দ্যাট মিনস যে অ্যাকচুয়ালি হ্যানিম্যানের সময়টাতে যে সমস্ত লিচের ব্যবহার, ব্লাড লেটিং, বিভিন্ন ধরনের ফন্টানেল তৈরি করা, মানে সেটন তৈরি করা, ফন্টানেল মানে নালী ঘা তৈরি করা, বাংলায় বললে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের মাস্টার্ডের প্রয়োগ, বিভিন্ন জায়গায় ঘাটা তৈরি করতো। এই যে ধরনের প্রয়োগগুলো ছিল, ওগুলো তো আসলে চিকিৎসা নয় অ্যাকচুয়ালি।
তো এই প্রয়োগগুলো কিন্তু দুর্ধর্ষ ছিল। আচ্ছা, আপনি বলবেন সেটা প্রাচীন আমলের কাহিনী, ওকে, দ্যাটস ওকে, ফাইন। বর্তমান সময়ে যে ব্যাপারগুলো, আপনি যদি ডেভিডসনের প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যালোপ্যাথিক্যাল একটা প্র্যাকটিস অফ মেডিসিন, সেখানে যদি আপনি একটু চোখ বুলান, দেখবেন সেখানে এইভাবে বলা হচ্ছে, এইভাবে যে এমন কোন ওষুধ নেই যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একজন চিকিৎসকের কাজ হচ্ছে, এটা কিন্তু অ্যালোপ্যাথিক ধারণা, একজন চিকিৎসকের কাজ হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা, আমাদের কথাটা বুঝছেন, হানিম্যান বলতেছেন যে আপনার চিকিৎসা হবে অনুগ্রহ, এক কথা শেষ। আর অ্যালোপ্যাথিক ধারণাতে বলা হচ্ছে যে এমন কোন ওষুধ নেই যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, উগ্রতা নেই। একজন চিকিৎসকের কাজ যে সেই পার্শ্ব প্রতিক্রিয়া এবং রোগীতে সেই ওষুধ প্রয়োগে যতটুকু লাভবান হবেন তার তার মাত্রা, এই দুটোকে বিবেচনা করে রোগীর জন্য যেটা সবচাইতে বেশি কল্যাণকর তাকে প্রয়োগ করা। এটা হচ্ছে ওদের ধারণা। কিন্তু হোমিওপ্যাথিক ধারণাটা কি? হোমিওপ্যাথিক ধারণাটি হচ্ছে, হোমিওপ্যাথিক ধারণাটি হচ্ছে যে আপনি, আপনার পুরো চিকিৎসাই হবে অনুগ্রহ। দেখুন, মানুষের চিকিৎসাতে মানুষের শরীর যে খুব ইরিটেটেড থাকে, আপনি যখন তাকে সঠিক ওষুধটি প্রয়োগ করবেন, যে ওষুধের কাজ হচ্ছে তাকে রিএস্টাবলিশ করা, ব্যালেন্সড আনা, হোমিওস্ট্যাসিসকে ফিরিয়ে আনা। আরেকবার একটু বলে নিই হোমিওস্ট্যাসিস জিনিসটিকে। হোমিওস্ট্যাসিস হোমিওপ্যাথির কোনো শব্দ নয়। হোমিওস্ট্যাসিস হচ্ছে আমাদের দেহের ভারসাম্য। এই যে আমরা আমাদের শরীরে পানির পরিমাণ, খাবারের পরিমাণ, শক্তি, এনার্জি, আমাদের শরীরে বিভিন্ন রসায়নের যে চক্র, এগুলোর যে লেনদেন, শক্তির উৎপাদন এবং তার ব্যবহার, কোষের মধ্যে বিভিন্ন ধরনের, সহজ কথা, আমাদের যে ভিতরের এনভায়রনমেন্ট আছে, তা একটা অনেকগুলো ব্যাপার, অনেকগুলো ফিজিওলজিক্যাল প্রসেস, অনেকগুলো চক্রের অত্যন্ত একটা ব্যালেন্স কন্ডিশনে থাকতে হয়। যেখানে এর একটু ব্যতিক্রম হয় সেখানেই আমরা কিন্তু অসুবিধা ফিল করি। আমাদের একটু হরমোনের কম বেশির জন্য আমাদের শত শত ধরনের লক্ষণ দেখা দেয়। আমাদের এনজাইমের কম বেশির জন্য আমরা কিন্তু ব্যাপকভাবে ডিস্টার্ব ফিল করি। আমাদের বাউলসে বিভিন্ন ধরনের প্রবলেম রাইজ করে, আমাদের স্টুল, আমাদের ফ্ল্যাটুলেন্স, গ্যাস ফ্যাস, হাবিজাবি অনেক কিছু হচ্ছে। এরকম ভাবে আমাদের শরীর কি করে, যেহেতু আমরা অর্গাননের খুব শুরুর দিকে আছি, কাজে আমি চেষ্টা করব জার্গন বা হোমিওপ্যাথি হোক আর ডাক্তারি ভাষাই হোক, সেগুলোকে একটু অ্যাভয়েড করে সহজভাবে বলার। ধীরে ধীরে আমরা এই ক্লাসগুলোতে এগুলোর সাথে পরিচিত হব এবং পরবর্তীতে আমি আর একটু গভীরভাবে বলতে পারবো। তো এখন যে কথাটি বলছি, এই ভারসাম্যটা রক্ষা করা, আমরা দেখব আমাদের হোমিওপ্যাথির ভাষায় যাকে বলা হয় জীবনী শক্তি, এবং যা আমাদের এই হোমিওস্ট্যাসিস, এই ভারসাম্যটিকেই রক্ষা করে। তো এই যে ব্যাপারটি হোমিওস্ট্যাসিস, এটা কিন্তু হোমিওপ্যাথির কোনো ভাষা না, এটা একদম ইউনিভার্সাল মেডিকেল জগতের একটি ভাষা। হোমিওস্ট্যাসিস আমাদের ভিতরের যে ভারসাম্য রক্ষা করার কাজটি, এই ভারসাম্য যখন কোনো কারণে বিচ্যুত হয়, তখনই আসলে আমরা রোগের বহিঃপ্রকাশ দেখতে পাই, আমাদের মধ্যে অশান্তি দেখতে পাই। যেখানেই হোক, আপনার যদি জিহ্বায় ঘা হয়, আপনি কিন্তু অশান্তি অনুভব করবেন, ওখানে কিন্তু এক ধরনের ভারসাম্য নষ্ট হয়েছে এবং সেখানে আপনার স্বাদ বোধ, আপনার ইনফ্ল্যামেটরি প্রসেস চলতে পারে, কাজে রক্তে সেখানে ফুলতে পারে, গরম হতে পারে, অর্থাৎ এক ধরনের ডিসব্যালেন্স কন্ডিশন আপনার জিহ্বায় আপনি অনুভব করবেন। তো যখন কোন একটা ওষুধ, সত্যিকারের সঠিক ওষুধ একজন ব্যক্তির শরীরে প্রয়োগ করা হবে, তখন পয়লা যে কাজটি হবে তা একদম সে প্রথম সেকেন্ড থেকেই যে কাজটি করবে তা হচ্ছে সেই ভারসাম্যকে ফিরিয়ে আনার চেষ্টা, যাকে আপনি লিখতে পারেন ইকুয়াল টু পিস, শান্তি, হ্যাপিনেস। আপনি বুঝতেই পারছেন। সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি বলি, আপনার ঘরটি এলোমেলো, নোংরা, ময়লা আছে, আপনি যতটুকু গোছাবেন ততটুকুই আপনার ভালো লাগবে। এটা খুব সিম্পল একটা উদাহরণ, আমি খুব স্থূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমার এই ঘরটি যখন ডিসব্যালেন্সড হয়, যেই মুহূর্তে ডিসব্যালেন্সড হয় আমরা অশান্তি অনুভব করি। তো
তো ঠিক যে মুহূর্তটি থেকে তা ব্যালেন্সে আসতে শুরু করবে, সেই মুহূর্ত থেকে আমরা আসলে আরাম অনুভব করব। এটাই হচ্ছে আদর্শ। এটাকেই বলছেন কি আইডিয়াল অফ কিওর। হ্যাঁ, আমাদের অ্যাগ্রাভেশন নামের একটা ব্যাপার আছে, যে ব্যাপারে আমি পরে এক্সপ্লেইন করব, আজকে জটিল করব না। তবে বেসিক নীতিটি আমাদের মনে রাখতে হবে যে ঠিক যে মুহূর্তে আমার শরীরে এই গোছানোর কাজটি, এই হোমিওস্ট্যাসিস এর কাজটি শুরু হবে, এই ব্যালেন্সের কাজটি শুরু হবে, ঠিক সেই মুহূর্তেই আমি এক ধরনের আরাম অনুভব করতে থাকব। তো এই কারণ, এটা হচ্ছে বেসিক কথা, যে কারণে একটা আরোগ্যকারী ওষুধ বা রোগীর জন্য উপযুক্ত ওষুধ একদম শুরুর মুহূর্ত থেকেই অনুগ্রহ থাকে। কখনোই রোগীর প্রবলেম মানে রোগীকে কষ্ট দেবে এর জন্য ওষুধ প্রয়োগ করা হয় না, হওয়া উচিত নয়। একদম মানুষের ইন্টারনাল প্রিন্সিপালস অনুযায়ী, মানুষের বায়োলজিক্যাল প্রিন্সিপালস অনুযায়ী এটা কখনোই হতে পারে না। তো মুদ্রা কথাটি হচ্ছে যে যেহেতু এটা একদম ন্যাচারাল একটা প্রক্রিয়া, ন্যাচারাল একটা প্রসেস, তো কাজেই এটাকে হোমিওপ্যাথির একটা আইডিয়াল, কিওরের একটা আইডিয়াল, যে তা জেন্টাল হবে। এবং তার পরের শর্ত, তার পরের স্বরূপটা হানিম্যান বলছেন পার্মানেন্ট রিস্টোরেশন অফ হেলথ। আমরা এই পার্মানেন্ট রেস্টোরেশনের তাৎপর্যটা কি, আমরা এবার একটু এই ব্যাপারটা বুঝে নিতে চেষ্টা করব। পার্মানেন্ট রেস্টোরেশন, দেখুন এটা কিন্তু অনেক বড় কথা। 2 নাম্বার অ্যাফোরিজমে বলা এই পার্মানেন্ট রেস্টোরেশন, এই কথাটি কিন্তু একটা বড় কথা। শুধু এই শর্তটি পূরণ করতে না পারায় হানিম্যান কিন্তু মানে প্রথম জীবনে তিনি চিকিৎসা শুরু করলেন। তিনি কিছু সিমটমস অনুযায়ী পেশেন্টের চিকিৎসা করা শুরু করলেন। রোগী ভালো হতে থাকলো। একটা সময় দেখা গেল যে সেই রোগগুলো নিয়ে আবার ফেরত আসছে, বা সেই ধরনের অন্য রোগ নিয়ে ফেরত আসছে, কিংবা কিছুদিন পর আবার তার চাইতেও বড় রোগ নিয়ে ফেরত আসছে। আপনারা অনেকেই হয়তো ইতিহাসটা জানেন। হানিম্যান এতটা হতাশ হলেন, বাণী গজনীর কাছে চিঠি লিখলেন যে হোমিওপ্যাথি শুরুটা খুব আশাব্যঞ্জক, মাঝখানে চলনসই, কিন্তু শেষে একবারে হতাশাজনক। ইভেন লিখলেন যে আমি ভাবতেছি আমি হোমিওপ্যাথি এটাকে ত্যাগ করবো কিনা, বা হোমিওপ্যাথির এই থিওরিটাকে বাতিল ঘোষণা করবো কিনা। ভয়ানক কথা কিন্তু। তারপর লাগাতার গবেষণা এবং দীর্ঘ একটা গবেষণার পর তিনি এটা সলিউশন করলেন। তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি বিজ্ঞানী ছিলেন। সিরিয়াস গবেষণার পর 12 বছর গবেষণার পর তিনি একটা থিওরি দিলেন, একটা তত্ত্ব দিলেন, যে মানুষের যে লক্ষণগুলো আছে তার পেছনে এক ধরনের প্রবণতা কাজ করে, যাকে বলা হয় ডিসপোজিশন। সেটা বংশগত হতে পারে, যাকে বলা হয় জেনেটিক প্রিডিসপোজিশন। এবং এই জেনেটিক প্রিডিসপোজিশনটার নাম তিনি দিলেন মায়াজম। অর্থাৎ পার্মানেন্ট রেস্টোরেশন তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, যে তিনি যখন পার্মানেন্ট ভাবে একজন মানুষকে সারাতে পারছেন না, তিনি দেখছেন ব্যর্থ। অর্থাৎ আপনি যদি পার্মানেন্ট ভাবে সারাতে না পারেন, তাহলে আপনি কি করলেন আসলে? একজন মানুষের পার্মানেন্ট যদি আপনি সারাতে না পারেন, তাহলে কিন্তু আসলে আপনি তার কাছে কিছু টাকা রেখে দিলেন এবং তাকে কিছুদিনের জন্য একটা আরাম দিলেন মাত্র। এটাকে হানিম্যান চিকিৎসা বলেন। যে চিকিৎসাটি বর্তমানে বহুলভাবে আমাদের সমাজে বিদ্যমান, এটা কিন্তু চিকিৎসা নয়, এটা হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথিতে তিনি শর্ত দিলেন পার্মানেন্ট কি রেস্টোরেশন। শুধু যে আপনি কয়টা সিমটমস কমিয়ে দিবেন তা নয়, রোগীর মধ্যে ওই দুর্বলতা থাকার আগে, দুর্বলতা সৃষ্টি হওয়ার আগে, কিংবা তার মধ্যে ওই দুর্বলতা না থাকলে, ওই প্রবণতা, ওই ডিসপোজিশন, ওই প্রিডিসপোজিশন, জেনেটিক ডিসপোজিশন না থাকলে তার যে স্বাস্থ্যটি হতো, তার যে সার্বিক সুস্থতা থাকতো, সেখানে নিয়ে যাওয়া।
এই হানিম্যানের এই দাবি 2 নাম্বার অ্যাফোরিজম যারা বুঝেন পড়েন তাদের কয়জন ঠিক মতো বুঝতে পেরেছেন আই ডোন্ট নো, আই এম নট শিওর ইট। আমি যে কন্ডিশন আমি আমাদের সমাজে দেখি, আমাদের কমিউনিটিতে দেখি, অর্গাননের বড় বড় মাস্টারদের মধ্যে আমি যে ঘটনাটি দেখি তা থেকেই আমার সন্দেহ হয় যে কয়জন হয়তো তাদের এই অ্যাফোরিজম ঠোঁটের উপর থাকে, মুখস্থ, পরীক্ষায় হয়তো অনেক পরীক্ষায় ফুল নাম্বার নিয়ে বের হয়েছেন, কিন্তু এই 2 নাম্বার অ্যাফোরিজম বিশেষ করে এই অংশ এবং আরেকটি অংশ আমি একটু পরে বলবো, এই অংশ এটা কয়জন বুঝতে পেরেছেন আই ডোন্ট নো, আই এম নট শিওর ইট। পার্মানেন্ট রেস্টোরেশন, এটা যদি আপনি করতে না পারেন, লজিক্যালি একটা বাচ্চা হয়তো ক্লেফট প্যালেট নিয়ে জন্ম নিয়েছে, তার এটা তো আর ঠিক করা যাবে না, এখানে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে। এমন হতে পারে যে একটা ইনফার্কশন বা পার্মানেন্ট ড্যামেজ, এমন ক্যালসিফিকেশন হয়েছে যে এখানে আর ব্লাড সার্কুলেশন হয় না, সেখানে নার্ভের সাপ্লাই নেই, এই ব্যাপারগুলোতে সেখানে হয়তো তাকে আর পুনঃসংস্থাপন করা যাবে না, রেস্টোরেশন করা সম্ভব নয়। এটা লজিক্যাল, তাকে যতটুকু সম্ভব, যতটুকু করা সম্ভব ততটুকু করা কিন্তু হোমিওপ্যাথির আইডিয়াল এবং আপনার চিকিৎসক হিসেবে, হিলার হিসেবে আপনার দায়িত্ব। আপনাকে জানতে হবে যে কতটুকু আরোগ্য করা সম্ভব, কতটুকু নয়, এটাকে বলে প্রগনোসিস। এবার কথা হচ্ছে যে আপনি যতটুকু করা সম্ভব, যতটুকু লজিক্যাল, ততটুকু পার্মানেন্টলি করতে হবে, এটা হচ্ছে হোমিওপ্যাথির দাবি। এবার হোমিওপ্যাথির বৈশিষ্ট্য যা ঠিক অপোজিট টু কনভেনশনাল ট্রিটমেন্ট বা ওয়েস্টার্ন মেডিসিনাল সিস্টেম। তাদের কথা হচ্ছে পার্মানেন্ট রেস্টোরেশনের চিন্তা তাদের বইপত্র ধারণার ধারে কাছেও নেই, পার্মানেন্ট রেস্টোরেশন ধারণাতেও নেই, পার্মানেন্ট রেস্টোরেশন তাদের ধারণাতে নেই। তাদের ধারণাতে হচ্ছে রোগীর এই প্রবলেম কমাও, এই লক্ষণ কমাও। তারা কিওর শব্দের সাথে কিন্তু খুব বেশি সহাবস্থান করতে পারেন না। কিওর তাদের কথা হচ্ছে ম্যানেজমেন্ট, বেসিকলি ম্যানেজমেন্ট। কিন্তু হোমিওপ্যাথিতে ম্যানেজমেন্ট নয়, হোমিওপ্যাথিতে হচ্ছে আরোগ্য, হোমিওপ্যাথিতে হচ্ছে পার্মানেন্ট রিস্টোরেশন, তার সেই প্রাক্তন সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এটা অ্যাকিউটের ক্ষেত্রেও হতে পারে। যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একজন হামের রোগী, বর্তমানে যা নিয়ে খুব আতঙ্কিত সবাই, চিকিৎসা করা শুরু করলো, হসপিটালে গেল, ওষুধ খেলো, তাকে যে সমস্ত ওষুধ দেওয়া হলো, দেখা গেল শরীর দুর্বল হয়ে বিছানাগত, মুখের রুচি 15 দিনের মধ্যে ফেরত আসেনি, রোগ কিন্তু মাত্র থাকার কথা সর্বোচ্চ 14 দিন, থাকার কথা 14 দিন। এবার তারপর আরো 15 দিন তার মুখের রুচি নেই, পায়খানা ঠিক মতো হয় না, শরীর ভয়ানক দুর্বল, কাজে মনোযোগ বসে না, অফিস করতে পারছে না, বাচ্চা হলে স্কুলে যেতে পারছে না, জ্ঞান করছে, পেট খারাপ, পেটটা ঠিক মতো চলছে না, এই নানান কিছু হচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চাটি কিন্তু তার আগের স্বাস্থ্যে ফেরত যায়নি। এবার এই নেচার, বিভিন্ন খাবার দাবার, বিভিন্ন একটু রেস্ট ফেস্ট এগুলো দিয়ে ধীরে ধীরে মানে প্রাকৃতিক ভাবে সে হয়তোবা যেটা একটা অ্যাকিউট থেকে উঠেছে, কাজে একটা সময় রিস্টোর হয়ে যায় ন্যাচারালি। হোমিওপ্যাথির কথা সেটা নয়। হোমিওপ্যাথিতে কথা হচ্ছে, প্রথম কথা আমি আমার বিতল কাছের একটা আলোচনার থেকেই আমি শুনতে পেয়েছি যে একটা হামের রোগী যার আরোগ্য, যার ভোগকাল সর্বোচ্চ 14 দিন, আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ দেন সর্বোচ্চ 2 বা একদম হাইয়েস্ট সঠিক ওষুধ যদি আপনি দেন, 3 দিনের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আমার জীবনে আমি এটা দেখেছি। সঠিক ওষুধ দেওয়ার সাথে সাথে সমস্ত ইরাপশন বের হয়ে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেই ইরাপশন গুলো শুকিয়ে বাচ্চা কোন অবস্থায় গিয়েছে, একদম নর্মাল কন্ডিশনে, একদম ন্যাচারাল কন্ডিশনে। ওই খাবারের রুচি নেই, তা নয়, বরঞ্চ আগের চাইতে বেশি টনটনে, বেশি কনসেন্ট্রেটেড টু দেয়ার স্টাডিজ, দেয়ার ওয়ার্কস, জব। মানে সহজ কথা হচ্ছে সে আরো এনার্জেটিক ফিল করে, কারণ অলরেডি হামের মাধ্যমে তার ইমিউনিটি বুস্ট হয়েছে, তাই তো হওয়ার কথা, তাই না? সেখানে আবার ওষুধের মাধ্যমে আরো বুস্ট, কাজে সে তার প্রাক্তন অবস্থার চাই তার একটু ভালো থাকার কথা। এটাকে বলে পার্মানেন্ট রেস্টোরেশন। এই যে বুস্টিং,
এই যে তার ইমিউনিটি আরো বেশি সচল, তার স্বাস্থ্য ঠিক আগের জায়গা বা তার চাইতেও ভালো জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে, এটাকে বলে পার্মানেন্ট রেস্টোরেশন। এটা হোমিওপ্যাথির 2 নাম্বার অ্যাফোরিজমে বলা মূল শর্তের একটি, যে তুমি যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করো, তাহলে এটা হতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। এই 2 নাম্বার অ্যাফোরিজমে কতগুলো বড় বড় কথা বলা হচ্ছে এবং এটা অব্যর্থ। এটা যারা সত্যিকারের হোমিওপ্যাথি করে তারা প্রত্যেকে জানে যে এই কথাগুলো কতটা সত্য, কতটা বাস্তব এবং কতটা সাইন্টিফিক। হানিম্যান, আমি যেমন আজকে বললাম যে আমার শুরুর দিকের অ্যাফোরিজমের আলোচনা, এখানে আমি খুব গভীরভাবে জার্গান সাইন্টিফিক এক্সপ্লেনেশনে যেতে পারছি না, স্বাভাবিক। আগে তো হাঁটতে হবে, তারপরে দৌড়াতে হবে, স্বাভাবিক। আস্তে আস্তে যাবো 70 নাম্বার অ্যাফোরিজম পর্যন্ত আমরা ইনশাল্লাহ একদম সাবলীল ভাবে আলোচনা করতে পারবো। যারা নিয়মিত ক্লাস করবেন, যারা নিয়মিত এখানে অংশগ্রহণ করবেন, তারা এরপর এই পুরো ব্যাপারটিতে খুব গভীর ভাবে ভাবতে পারবেন। এবং আপনি ভাবনার কাজটি মাঝে মাঝে আপনাদের কোশ্চেন করব, আপনারা হয়তো এখানে অ্যান্সার দিবেন বা পরবর্তীতে অ্যান্সার দিবেন, দ্যাটস ইওর চয়েস, যারা আমি বলতে যাচ্ছিলাম। তো এবার পার্মানেন্ট রেস্টোরেশনের ব্যাপারটি হয়তো বা ধারণায় এসেছে, হানিম্যান এখানে একটু এক্সপ্লেনেশন করছেন। দ্যাট ইজ, অর্থাৎ দ্য লিফটিং অ্যান্ড অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস এন্টায়ার এক্সটেন্ট ইন দ্য শর্টেস্ট। এবার শর্টেস্টের ওইখানে আবার একটু পরে যাই। এখানে হানিম্যান কি বলছেন সেটা একটু দেখে নিই। হানিম্যান বলছেন যার মানে লিফটিং, উৎখাত করা, এবং অ্যানিহিলেশন, একদম নির্মূল করে ফেলা, মানে একদম চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন করে ফেলা অফ দ্য ডিজিজ। এখানে হানিম্যান যে শব্দটা ব্যবহার করেছেন তা হচ্ছে ডিজিজ। এখানে একটু আমি থামছি এবং আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। হানিম্যান অর্গাননের ডিজিজ, এই ডিজিজ শব্দ শুনলে, হানিম্যান ডিজিজ শব্দটি শুনলে, মানে আমাদের হোমিওপ্যাথিক কমিউনিটির ডিজিজ শব্দ শুনলেই অনেকে খুব সেন্সিটিভ হয়ে যান। তার মানে তুমি রোগের চিকিৎসা করো, রোগীর চিকিৎসা করো না, এই ধরনের বক্তব্য মাঝে মাঝে শুনতে পাই। অ্যাকচুয়ালি হানিম্যান অর্গাননে বিভিন্ন রোগের নাম উল্লেখ করছেন। আপনারা দেখুন গিয়ে, অ্যাজমার কথা বলছেন, ক্যান্সার বলছেন, ওয়ার্স বলছেন, ডায়রিয়া বলছেন। তাহলে আজকে আমি ভাবি মাঝে মাঝে তারা যে পরিমাণ সেন্সিটিভ, ডিজিজ শব্দটা আমি একবার একটা লেখা লেখলাম, সেখানে আমি লিখেছি রোগচিত্র। এবার কমেন্টস, আপনি রোগচিত্র 2 দিন ধরে সে ট্রাই করেছে আমাকে পাওয়ার জন্য, তারপরে যখন আমাকে পেয়েছে, আপনি রোগচিত্র কেন লিখেছেন, এটা তো অবশ্যই রোগী চিত্র হবে। আরে বাবা, রোগী চিত্র, তার বক্তব্য যেখানে রোগচিত্র লেখা আমি ভুল করেছি। আমার ভুল হলে আপত্তি নেই, কিন্তু এবার আমি ভাবি যে যদি হানিম্যানকে পাইছে তাহলে কি করবে। আমি তো চিত্রের কথা বলেছি, হানিম্যান তো রোগের নাম উল্লেখ করেছেন এবং এখানে 2 নাম্বার অ্যাফোরিজমে বলছেন ডিজিজের কথা। তাহলে তিনি কি সারা জীবন, মানে আমরা কি হানিম্যানের চাইতে অনেক বড় ডাক্তার হয়ে গিয়েছি, আমরা রোগীর চিকিৎসা করি আর হানিম্যান রোগের চিকিৎসা করি। এখানে তো তিনি তাই বলছেন যে তুমি রোগকে উৎখাত করবে, তুমি রোগকে লিফট করবে, উৎখাত করবে, নির্মূল করবে। হানিম্যান এই কথাটি কি তাহলে ভুল বলেছেন? আমাদের বর্তমান সময়ের পণ্ডিতদের দৃষ্টিকোণ থেকে তো তাই। অ্যাকচুয়ালি যে ঘটনাটি ঘটেছে, এটা কি আমি বলি কনফিউশন। হানিম্যানের চিন্তাধারাকে বুঝতে না পারায়, হানিম্যানের তত্ত্বগুলোকে, অর্গাননের কথাগুলোকে মানুষের দৃষ্টিকোণ থেকে আমাদের বিবেচনা করতে করতে আজকে আমরা হানিম্যানকে বুঝতে পারি না। আমরা তাকে একটা ব্যাখ্যার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, দরকার নেই। হানিম্যান একজন বিজ্ঞানী ছিলেন, তিনি যা লিখেছেন এই পুরো অর্গাননে অত্যন্ত সুচিন্তিত ভাবে লিখেছেন। আমি একটা সিম্পল কোশ্চেন আপনাদের করছি, আপনারা কমেন্টস বক্সে উত্তরটি দিতে পারেন। এটা আপনাদের চিন্তার প্র্যাকটিসের জন্য, কারণ দেখতে হবে আপনাকে, বুঝতে হবে আপনাকে। আপনি আমার মতবাদ কেন নেবেন, আপনি নিজে ভাবুন। আমি একটা কোশ্চেন করছি, চেষ্টা করবেন আপনার উত্তরটি দিতে। রোগী চিত্র বা রোগীর চিকিৎসা বলতে হোমিওপ্যাথিতে বোঝায়টা কি? বোঝায়টা কি?
রোগীর চিকিৎসা বলতে আমাদের সমাজের বহু চিকিৎসকের মধ্যে একটি বিদ্যমান ধারণা যে রোগীর পার্সোনালিটি প্রোফাইল, তার যে ক্যারেক্টার আছে, রোগীর বেশ দয়ালু, রোগী শান্তশিষ্ট, বা রোগী তার যে ক্যারেক্টার, পার্সোনাল ক্যারেক্টার, পার্সোনালিটি প্রোফাইল, সেটাকে অনেকে মনে করেন সেটা কাউন্টেবল এবং তার ভিত্তিতে চিকিৎসা করতে হবে। হানিম্যান কি এটা শিখিয়েছেন? হানিম্যান কি এটা আমরা পরবর্তী অ্যাফরিজম গুলোতে দেখব। হানিম্যান রোগ বলতে মানে একজন মানুষের মধ্যে লক্ষণ বলতে, রোগ লক্ষণ বলতে, বা একজন ব্যক্তির রোগের বহিঃপ্রকাশ বলতে বুঝিয়েছেন যে কোনো স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুতি, যে কোনো স্বাভাবিক অবস্থা, অর্থাৎ যা ন্যাচারাল, যা সহজাত, যা প্যাথোলজিক্যাল নয়, তার থেকে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে চলে যাওয়া। এখন কথা হচ্ছে একজন ব্যক্তির ক্যারেক্টার, সেটা কি আসলে কোনো রোগ যা আপনি চিকিৎসা করবেন? হানিম্যান কি এটা বলেছেন? হানিম্যান বলেছেন যখন সে তার সহজাত ন্যাচারাল ক্যারেক্টার থেকে সরে, সেটা হতে পারে তার মন, হতে পারে তার আবেগ, হতে পারে তার শরীর, সেই জায়গা থেকে যখন সরে যাবে, ডিস্টর্টেড হবে, বিচ্যুত হবে, অ্যাকচুয়ালি সেই মুহূর্তে সেই যে চিত্রটা, তাকে তিনি বলেছেন তাকে চিকিৎসা করতে হবে। তাহলে রোগ কোনটা? আমার কোশ্চেন, তাহলে রোগ বললে প্রবলেমটা কি? যদি আমি এই টোটাল কনসেপ্ট, এই যে স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুত অবস্থার সামগ্রিক চিত্রকে আমি যদি বলি এটা প্যাথোলজি, আমি যদি বলি শব্দটা উচ্চারণ করি রোগ, আমাকে অ্যান্সার করুন যে আমি কিভাবে হানিম্যানের প্রিন্সিপালস থেকে সরলাম। এবং আরেকটা অ্যান্সার করবেন, তা হচ্ছে যে ব্যক্তি হানিম্যানের এই কথাকে ভ্রুক্ষেপ না করে যে এই স্বাভাবিক অবস্থার থেকে বিচ্যুতি, আমার স্বাভাবিক শ্বাসের যে গতি, তার থেকে কোনো বিচ্যুতি হয়নি, আমার মুখের টেস্টের কোনো বিচ্যুতি হয়নি, আমার মন আবেগ কোনো স্বাভাবিক সহজাত, আমার যে দয়াটুকু আছে তা স্বাভাবিক মানুষের মধ্যে থাকারই কথা। আমি মানুষকে নিষ্ঠুর হবো নাকি, আমরা পরস্পর ভালোবাসবো, আমাদের কমিউনিটিতে আমরা একজন একজনের কেয়ার করব, যত্ন করব, এটা কি লক্ষণ? এগুলোর ভিত্তিতে যদি আমি চিকিৎসা করি, তাহলে আমি কি আসলে সত্যিকারের সঠিক হানিম্যানের কনসেপ্টে চিকিৎসা করতে পারলাম? অর্গাননে বলা হানিম্যানের কথা অনুযায়ী আপনি কোনটা নিবেন? থার্ড কোশ্চেন, হানিম্যানের কথা নিবেন নাকি এই যে বিভিন্ন ধরনের আয়না সেট করা, গ্লাস সেট করা, সানগ্লাস, লাল রঙের, নীল রঙের, বিভিন্ন রঙের সানগ্লাস সেট করা, যা দিয়ে দেখতে হবে, যে পণ্ডিতের ব্যাখ্যা নিয়ে আপনি হানিম্যানকে বুঝতে যাবেন, সেটা সঠিক কাজ? আমার কোশ্চেন। তো এবার হানিম্যান যা বলছেন আমি সেই কথাটিতেই ফিরে যাচ্ছি, তা হচ্ছে যে the lifting and annihilation of the disease in its entire extent, অর্থাৎ আপনার এই পুরো, এই একটু আগে যে কথাটি বললাম, সমস্ত রকমের বিচ্যুতি বা তারও গোড়াতে যে ব্যাপারটি আমি একটু আগে আলোচনা করেছি, যে দুর্বলতা বা প্রবণতা বা ডিসপোজিশন বা জেনেটিক ডিসপোজিশন অথবা মায়াজম, যেভাবেই বলেন না কেন, টোটাল ব্যাপারটিকে নির্মূল করতে হবে। কিভাবে? ইন দ্য শর্টেস্ট ও, একটু আগে র্যাপিড, দেখেন একই লাইনে দুইবার তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন। এখন আমি একটু বলি, আপনারা যদি ন্যাচারাল পাথ এই ধারণাটি সম্বন্ধে পরিচয় থাকেন, আমার বিজ্ঞানীটার নাম মনে ছিল, এখন আমার সরি টু সে, একজন কোয়ান্টাম ফিজিসিস্ট, তিনি শুধু কোয়ান্টাম ফিজিসিস্ট নন, তার আগেও হ্যামিল্টন আবিষ্কার করেন যে পৃথিবীতে, এটা কিন্তু খুব ইউনিভার্সাল আবিষ্কার, যে ন্যাচারাল গতি হচ্ছে একটা জায়গা থেকে, ধরেন এই জায়গা, এটা খুব ভালো মতো বুঝে নিতে হবে আপনাদের, এই একটা জায়গা, এখান থেকে এই জায়গায় যাওয়ার সম্ভাব্য পথের পরিমাণ কত? এটা হচ্ছে অসীম। এইখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা, ধরেন এই দুইটা জায়গা, কারণ আপনি এভাবে যেতে পারেন, এভাবে যেতে পারেন, এভাবে বক্রাকারে যেতে পারেন, এভাবে যেতে পারেন, মানে ঘুরিয়ে যেতে পারেন, অর্থাৎ যেভাবে আপনি যান না কেন, এইখান থেকে এই দূরত্বটুকু অতিক্রম করার জন্য আপনি অনেক ধরনের বক্ররেখা অবলম্বন করতে পারেন, স্পাইরাল রেখা অঙ্কন করতে পারেন, আপনি অসীম সংখ্যক পথ দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে পৌঁছতে পারেন। কিন্তু নেচার সবসময় এটা
প্রথমে ফিজিক্যাল মেকানিক্স অর্থাৎ এই নিউটনিয়ান ফিজিক্স এবং তারপর কোয়ান্টাম ফিজিক্স দুইভাবেই, এবং কণা এবং তরঙ্গ দুইভাবেই এটা প্রমাণিত, এবং এর উপরে সমস্ত হিসাব নিকাশ দাঁড়িয়ে আছে এই দুই ধরনের ফিজিক্সের, যে নেচার সবসময় শর্টেস্ট পথ অবলম্বন করে এবং সবচাইতে স্ট্রেট সরল রেখা অবলম্বন করে। নেচার, প্রকৃতি সবসময় কোন ধরনের বল প্রযুক্ত না হলে একদম সবচাইতে শর্টেস্ট ওয়ে অবলম্বন করবে, এটা এবং কণা তরঙ্গ দেখবেন লাইট সবসময় সোজা, এই কারণে বলা হয় সবসময় আলো সরল পথে গমন করে, এই কারণে বলা হয়, কারণ তার সে ভিন্ন পথে যেতে পারবে না, তার একদম শর্টেস্ট ওয়েতে যেতে হবে, এবং সবচাইতে সরল রেখাটি হচ্ছে শর্টেস্ট ওয়ে। এটা নেচারের একটা প্রিন্সিপালস। হানিম্যান, আমার একটা পেপার সামনে হয়তো পাবেন, কাজ চলছে, যে হানিম্যান অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্স আবিষ্কার করেননি, কিন্তু তিনি এটার অনেকগুলো বৈশিষ্ট্য টের পেয়েছিলেন, এবং তা তিনি আসলে অর্গাননের মধ্যেই সেই বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে গেছেন। আমরা ধীরে ধীরে সেগুলো দেখবো, সেগুলো অনেক বড় টপিকস এবং বড় আলোচনার বিষয়, এবং এখনো কাজ চলছে, কাজে এটা নিয়ে বেশি কথা বলার সুযোগ আমার নেই। কিন্তু যে কথাটি আমি বলছি, নেচার সবচাইতে শর্টেস্ট পদ্ধতি অবলম্বন করে সব এই জায়গাগুলোতে। তো হানিম্যান বলছেন যে কাজেই তোমার এই উৎখাতের ঘটনা, এটা নির্মূল করার ঘটনা হবে একদম দ্রুত, শর্টেস্ট ওয়ে, একদম সবচাইতে সংক্ষিপ্ত পথে, এবং খুব নির্ভরযোগ্য। খুব নির্ভরযোগ্য ব্যাপারটি বলতে আমরা আসলে বুঝিটা কি, গুরুত্বপূর্ণ। খুব নির্ভরযোগ্য অর্থাৎ যে ঘটনা রিপ্রোডিউসেবল, যে ঘটনা একবার ঘটলো জীবনে তারপর আর ঘটানো সম্ভব নয়, সেটাকে আপনি নির্ভরযোগ্য বলবেন। একজন ব্যক্তিকে আপনি 500 টাকা দিয়েছেন, সে আর ফেরত দিবে না, এটা কি সেই ব্যক্তিকে কি আপনি নির্ভরযোগ্য বলবেন? তাকে একটা জিনিস রাখতে দিয়েছেন, আমানত দিয়েছেন, সে সেটাকে ধ্বংস করে ফেলবে, ব্যক্তিটাকে কি আপনি নির্ভরযোগ্য বলবেন? না। আপনি নির্ভরযোগ্য বলবেন তাকে, একজনকে টাকা দিয়েছেন, সে একটা ডেট দিয়েছে, সেই ডেটে সে ফেরত দেবে, আপনি ভাববেন এই ব্যক্তিটি নির্ভরযোগ্য, তাকে আবার প্রদান করা যায়। অ্যাকচুয়ালি এই নির্ভরযোগ্যতা হচ্ছে বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য, সায়েন্সের একটা বৈশিষ্ট্য, যা রিপ্রোডিউসিবিলিটি তৈরি করে, যা ছাড়া কোনো কিছুকে বিজ্ঞান বলে স্বীকৃতি দেওয়া হয় না, যা ছাড়া কোনো কিছুকে বিজ্ঞান বলে স্বীকৃতি দেওয়া হয় না। আমরা আজকের আলোচনার একদম শুরুতে শুনতে পেরেছি, আলোচনা করেছি, এবং আপনারাও যদি বিন্দু মাত্র একটু কেয়ার করেন, একটু যদি পড়েন, আপনারা দেখতে পাবেন হানিম্যান কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এক নাম্বার, তার অর্গাননের পয়লা যে ভূমিকা, পয়লা সংস্করণ, মানে পয়লা যে যখন পাবলিশ করলেন, এবং সে তার যে ভূমিকা, সেখানে তিনি লিখেছেন যে আমি দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের নামে সিউডো সায়েন্স প্রচলিত চিকিৎসার জায়গাটিতে, সিউডো সায়েন্স প্রচলিত। আমি এখানে বিজ্ঞান নিয়ে আসতে চাচ্ছি, মুদ্রা কথাটি হচ্ছে তিনি প্রচলিত এই চিকিৎসা এবং তৎকালীন অ্যালোপ্যাথিক চিকিৎসা বা এক্লেপটিক বা অন্য যে চিকিৎসা পদ্ধতি, সেটাকে বলেছিলেন সিউডো সায়েন্স, ছদ্ম বিজ্ঞান, যে দুর্নামটি এখন আমাদের নামে করা হয় মিথ্যামিথ্যি ভাবে। তো যাই হোক, কথা হচ্ছে যে হানিম্যান বললেন এগুলো রিলায়েবল নয়, রিপ্রোডিউসেবল নয়, বারবার ঘটনা ঘটানো যায় না। তো এই কারণে তিনি এমন একটি চিকিৎসা ব্যবস্থার অবতার, মানে আনয়ন বললেন যে হোমিওপ্যাথি বা সত্যিকারের চিকিৎসা ব্যবস্থা। এখানে তিনি হোমিওপ্যাথিও বলেননি, তিনি বলেছেন চিকিৎসা ব্যবস্থার বৈশিষ্ট্য কি হবে, আরোগ্যের বৈশিষ্ট্যটা কি হবে, নির্ভরযোগ্য। এই পদ্ধতিতে আমি আরোগ্য করেছি, এটা বারবার ঘটানো যাবে, নির্ভরযোগ্য। আমি জানি এটা হবে, আমি জানি যে এই লক্ষণ, এই পরিষ্কার এই কয়টা কি নোটস এর মধ্যে আমি যদি লাইকোপোডিয়াম দেই রোগী ভালো হবে। আমি জানি যে এই কয়টা লক্ষণের মধ্যে যদি আমি পালসেটিলা দেই রোগী ভালো হবে, আমি বাসায় গিয়ে ঘুমাতে পারবো, আমি জানি আমি সঠিক ওষুধ দিয়েছি, এই ঘটনা এটা ঘটবেই ঘটবে। এটাকে বলে বিজ্ঞান। আর এই বিজ্ঞানের কথাটি তিনি এই শব্দটির মাধ্যমে প্রকাশ করেছেন, মোস্ট রিলায়েবল এবং লিস্ট ডিসঅ্যাডভান্টেজিয়াস হয়ে, মানে সবচাইতে কম অসুবিধাজনক উপায়। এটা কেন হবে সেটা তো আমি আগেও একবার বলেছি, যখন আমি উগ্রতা জেন্টেল নিয়ে কথা বলেছি, তখন আমি বললাম
লিস্ট ডিসঅ্যাডভান্টেজ, সবচাইতে কম অসুবিধা সৃষ্টি করে। কারণ চিকিৎসার উদ্দেশ্যই মানুষকে আরাম দেওয়া, আরোগ্য করা, ব্যালেন্স ফিরিয়ে আনা, সমন্বয় ফিরিয়ে আনা, সক্ষমতা ফিরিয়ে আনা। সেই সক্ষমতা কোথায়? মন, শরীর, আবেগ, এই সমস্ত জায়গায় ব্যালেন্স ফিরিয়ে আনা। তো তার মানে প্রত্যেকটা জায়গায় ব্যক্তি আরাম অনুভব করবেন এবং সবচাইতে কম কষ্ট অনুভব করবেন, সবচাইতে কম কষ্ট। যে এর চাইতে ভালো আর হয় না, সোজা কথা, এর চাইতে ভালো আর হয় না। এবার শেষ ফ্রেজটুকু আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, তাহলেই বুঝতে পারবো এতক্ষণ হানিম্যান কোন বিষয়টি বললেন। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু ক্লিয়ারলি রিয়ালাইজেবল, এবং ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেটে আছে, ইনসিয়েবল প্রিন্সিপালস মানে কোনো মস্করার বিষয় নয়, কোনো হালকা ভাবে চিন্তা করার বিষয় এটা নয়। প্রিন্সিপালস মানে হচ্ছে নীতি, অপরিবর্তনীয় নীতি, যে নীতির ব্যত্যয় হয় না, যে নীতি আজ থেকে 500 বছর আগেও যা ছিল এখনো প্রিন্সিপালস মানেই তাই। বলি না আমরা এই লোকটা খুব প্রিন্সিপাল অর্থাৎ খুব নীতিবান, অর্থাৎ সে বলছে যে মিথ্যা কথা বলবে না, সে মিথ্যা কথা বলবে না, সে কারো টাকা মেরে খায় না, আমানত নষ্ট করে না, তার মানে সে একবার সে মারা যাবে তারপরে এই যে অকাট্য ভাবে একটা নীতি, ঠিক এরকম প্রাকৃতিক নীতিগুলোকেই বলা হয় বিজ্ঞান, যার উপর এই মাধ্যাকর্ষণ শক্তি যদি সকালবেলা থাকে বিকালবেলা খাম খেয়ালি মোতাবেক চলতো, তাহলে এটাকে বিজ্ঞান বলতে পারতেন। আপনি গ্র্যাভিটির যে ম্যাথমেটিক্স গুলো আছে, যে গতির যে সূত্রগুলো আছে, তার কিছুই কি আসলে বিজ্ঞান হিসাবে থাকতো না। গ্র্যাভিটি একটি প্রিন্সিপাল, প্রকৃতির একটি প্রিন্সিপাল। যে বিজ্ঞানগুলো সে কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, বা অন্য যে কোনো ন্যাচারাল বিজ্ঞান হোক, প্রত্যেকটার গোড়ায় যে সূত্রগুলো, গ্যাসের বলেন, তাপের বলেন, ইলেকট্রিক বলেন, কোয়ান্টাম বলেন, যা বলেন না কেন, এর যে সূত্রগুলো, এগুলো কিন্তু আরেকভাবে বলা হয় ইউনিভার্সাল প্রিন্সিপালস, মূল নীতি। তিনি বলছেন যে চিকিৎসা বিজ্ঞান হতে হবে, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। এবং তিনি খুব পরিচ্ছন্ন ভাবে বলছেন যে চিকিৎসা বিজ্ঞান হতে হবে, প্রথমে বলছেন রিয়ালাইজেবল, আপনি বুঝতে পারছেন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালস এর উপরে। ওই ফুদে দিলাম ভালো হলো, কিছুই বুঝলাম না যে কেন ভালো হলো, চোখ বন্ধ করে রুগীকে বললাম একটা ওষুধ তুলেন, রেপার্টরি করতে পারলাম না, আমার মনের খেয়াল, আমি ওষুধ দিয়ে দিয়েছি, কোন প্রিন্সিপালস এর উপরে দিলাম আল্লাহ মাবুদ জানি। এটা হোমিওপ্যাথি নয়, হোমিওপ্যাথি একটা বিজ্ঞান। আপনার প্রতিটি ধাপ পূরণ করতে হবে সুনির্দিষ্ট কিছু নীতির ভিত্তিতে। আপনি ওষুধ দিবেন, পেশেন্টের কতটা ওষুধ প্রয়োজন, তার লেভেল অফ হেলথ কত, আপনি কি এক্সপেক্ট করেন, কতটুকু পোটেন্সি যাবে, কোন কোন তথ্যের মাধ্যমে আপনি জানবেন যে রোগীর এই লেভেল অফ হেলথের কন্ডিশন কি, এবং কোন কোন তথ্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই রোগী কতটুকু ওষুধ লাগবে, কয়টা ডোজ লাগবে, এবং এগুলো একদম অকাট্য হিসাব নিকাশ আপনি করবেন। কেন? ও হানিম্যানের শর্ত এটাই যে রিয়ালাইজেবল, ক্লিয়ারলি, অস্পষ্ট নয়। হানিম্যানের শব্দগুলোকে একটু ভাববেন, অযথা শব্দ ব্যবহার করার মতো মানুষ তিনি নন। তিনি 291টা সংক্ষিপ্ত সূত্র দিয়ে পুরো চিকিৎসাকে, পুরো মানব জাতির চিকিৎসার বিজ্ঞানটিকে তুলে ধরেছেন। তার এই ব্যাপারটিকে হালকা ভাবে দেখবেন না। প্রথমে বলছেন ক্লিয়ারলি, সুস্পষ্ট ভাবে, রিয়ালাইজেবল, বুঝতে পারতেছেন, অনুধাবনযোগ্য, প্রিন্সিপালস, দ্যাট মিনস জাস্ট সায়েন্স। এবং ব্র্যাকেটে সেখানে বলা আছে ইনসিয়েবল, এতটাই রিয়ালাইজেবল যে মনে হবে আপনি তা দেখতে পাচ্ছি। জীবনী শক্তি জীবনী শক্তির এতটুকু মিসটিউন হয়েছে, এতটুকু সে আমাদের, তার জীবনী শক্তি, তার কার্যক্রম পরিচালনায় এতটুকু বাধাগ্রস্ত হয়েছে। কতটুকু, কোথায়, কিভাবে, তার পরিমাপ কি, গভীরতা কি, তার এখন কতটুকু স্টিমুলেশন দরকার,
এগুলো আপনি চোখে একদম নিজ চোখে দেখতে পাচ্ছেন, সেই প্রিন্সিপালস গুলোর ভিত্তিতে আপনাকে সেইভাবে প্রস্তুত হতে হবে। এবং এই ঘটনা যখন আপনি এইভাবে বাস্তবায়ন করবেন, এই কয়টা শর্ত মেনে যখন বাস্তবায়ন করে আপনি যখন তাকে চিকিৎসা করবেন, তখন আপনি আদর্শ আরোগ্যতা প্রদান করলেন, আদর্শ চিকিৎসা প্রদান করলেন। একজন হোমিওপ্যাথের এই 2 নাম্বার অ্যাফোরিজমের প্রত্যেকটা শর্ত বুঝে শুনে মানা বাধ্যতামূলক। যদি আপনি এর মধ্যে থেকে এই 2 নাম্বার অ্যাফোরিজমের বাইরে একটা পা ফেলেন, আপনি সেখানে আসলে হোমিওপ্যাথিতে নেই, সেখানে আপনি হোমিওপ্যাথি করছেন না, সেখানে আপনি খামখেয়ালির অনুসরণ করছেন। যখনই তিনি প্রিন্সিপালসকে এই চিকিৎসা ব্যবস্থার বেসমেন্টে স্থাপন করেছেন, সেই দিন থেকে এটা বিজ্ঞান। যে মুহূর্তে 2 নাম্বার অ্যাফোরিজম লেখা হয়েছে এবং তার এই শেষ শব্দাংশগুলোকে লেখা হয়েছে, বাক্যাংশটি লেখা হয়েছে, সেদিন থেকে এই অর্গানন একটা বিজ্ঞান গ্রন্থ। এবং হোমিওপ্যাথি তো আসলে নামকরণ করা হয়েছে বাধ্যতামূলক ভাবে, কারণ মানব জাতি তার বিজ্ঞানটিকে মেনে নেয়নি। কাজে আমাদের চিহ্নিত করতে সবশেষে তিনি বলেছেন যে হোমিওপ্যাথি নামকরণ হয়েছে। তো কিন্তু আদতে তো তিনি আসলে চিকিৎসা বিজ্ঞানটিকে তুলে ধরেছেন। এটাই হচ্ছে তার সেই বিজ্ঞান অনুসারে চিকিৎসার মূলনীতি, যার ভিত্তিতে থাকবে, মনে রাখবেন, যার ভিত্তিতে থাকবে ক্লিয়ারলি রিয়েলাইজেবল ইনসিয়েবল প্রিন্সিপালস, এবং তার ক্যারেক্টারিস্টিক্স গুলো হবে আজকে যে আলোচনাটি আমার এই লাইভটিতে শুনলেন। তো এই হচ্ছে 2 নাম্বার অ্যাফোরিজম। আশা করি আপনাদের কাছে কিছু এক্সপেক্ট হলেও আমি স্বচ্ছ করতে পেরেছি, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি বারবার দাবি করি এবং কেন আমাদের লাইভটিতে দাবি করা হয় যে আমরা হোমিওপ্যাথির বিজ্ঞানটিকে উদ্ভাসন করছি। কেন দাবি করেছি আমরা? আশা করি আজকের এই লাইভটির পর আপনাদের কাছে অনেকটা স্বচ্ছ হবে। তো যাই হোক, একটা অ্যাফোরিজম প্রায় ঘন্টাখানেক আলোচনা হলো। এবার অবশ্যই আমি আপনাদের প্রশ্নের দিকে একটু তাকাবো। অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন, অনেকে ভালো লেগেছে বলেছেন, অসাধারণ বলেছেন। আমি আপনাদের অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এবং অনেকেই যারা আমাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, আমি প্রথমেই তাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মনোযোগ দিয়ে আমার লাইভটি শোনার জন্য। এবার আপনাদের প্রশ্নগুলোতে আমি একটু যাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম, তিনি বলছেন বাংলাদেশের যে আবহাওয়া ও তাপমাত্রায় সূক্ষ্ম মাত্রার মেডিসিন 2-3 মাসেই নষ্ট হয়ে যায়, তার কার্যকরী ফলাফল 100%-এর মধ্যে 35% পাওয়া যায়। বিশেষ করে গ্রীষ্মকালে ও বর্ষাকালে মেডিসিন সব থেকে বেশি তাদের কার্যকারিতা হারায়। হোমিওপ্যাথিক মেডিসিন যেখানে জন্ম হয়েছে সেখানে শীত বেশি, বর্ষা কম ও গরম কম। শীতকালে বরফ পরে পানি জমে যায়। আমাকে বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমি যুদ্ধ কৌশল ও যুদ্ধবিদ্যাতে যতই পারদর্শী হই না কেন, অস্ত্র যদি সঠিক না হয় তাহলে পরাজয় নিশ্চিত। আমি মনে করি হোমিওপ্যাথির ক্ষেত্রেও আপনার কথা ঠিক আছে যে আমাদের যদি সচেতনতার অভাব থাকে, আমাদের কাজে যদি আমরা পারদর্শী না হই, তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আসলে আমাদের সমস্ত প্রচেষ্টা এই জন্যই। তবে এই যে আবহাওয়া, তাপমাত্রা এবং সূক্ষ্মের মাত্রা মেডিসিন নষ্ট হওয়া সংক্রান্ত যে কথাগুলো বলেছেন, এগুলো আপনি কোথাও কোনো পেপারস থেকে পেয়েছেন? আপনি নিজে কোনো গবেষণা করেছেন? কোনো গবেষকের কাছ থেকে কোনো তথ্যের ভিত্তিতে পেয়েছেন? অর্থাৎ সহজ কথা হচ্ছে, আপনার এই কথাগুলোর ভিত্তি কি এবং কতটুকু সত্যতা বিদ্যমান বা তার প্রমাণ কি, সেটা কিন্তু এখনো আপনি এখানে উল্লেখ করেননি। তো কাজেই এই ব্যাপারে আমার মন্তব্য করা কিছু থাকে না, যেহেতু এই ব্যাপারটি আমি জানি না যে অ্যাকচুয়ালি গ্রীষ্মকাল বর্ষাকালে হোমিওপ্যাথিক ওষুধ বা এগুলো কার্যকারিতা কম বেশি হয় কিনা, এই ধরনের কোনো পেপার আজ পর্যন্ত আমার জ্ঞানের অভাব তো আমার অবশ্যই রয়েছে, আমি সবকিছু জানি না। এরকম কোনো পেপারস আমার চোখে পড়েনি, কেউ কখনো এটা নিয়ে গবেষণা করেছেন বলেও দেখতে পাইনি। কাজে এই ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য করতে পারছি না। তবে এটা সত্য যে আমাদের সচেতন হওয়া উচিত, আমাদের গবেষণা করা উচিত, জানা উচিত।
যদি সত্যি এরকম তথ্য থাকে তবে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং সেই ব্যাপারে করণীয় কি, প্রয়োজনে সেটা গবেষণা করে হলেও বের করতে হবে, আর জানা থাকলে তো বেস্ট। ধন্যবাদ জাহিদুল ইসলাম সুন্দর কমেন্টসের জন্য এবং সচেতনতা তুলে ধরেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রীমা হোমিও হল একেবারে সঠিক ধারা আরোগ্যের অসাধারণ বিশ্লেষণ স্যার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার আমার বিশ্লেষণটি গ্রহণযোগ্য হয়েছে জেনে আমি আসলে উৎসাহিত হচ্ছি। ধন্যবাদ শ্রীমা হোমিও হল। স্বপ্নবাজ একদম বাস্তবসম্মত আলোচনা, অ্যামেজিং, থ্যাংক ইউ স্বপ্নবাজ আপনাদের সাথে থাকার জন্য, এবং আমার এই অ্যাপ্রিসিয়েশন অবশ্যই আমাকে উৎসাহিত করছে। শিলা ঘোষ বলছেন এক রোগ থেকে আরেক রোগের দিকে ঠেলে দেওয়াকে আমরা আরোগ্য বলি। বাস্তবতা এখন তাই দাঁড়িয়েছে, বর্তমানে এক রোগ থেকে আরেক রোগের দিকে ঠেলে দিয়ে আরোগ্য বলা হচ্ছে। আজকের আলোচনা যারা বুঝতে পেরেছেন গভীর ভাবে তারা কিন্তু এটা ধরতে পারবেন, এবং শিলা ঘোষ চমৎকার ভাবে এই ব্যাপারটি ধরতে পেরেছেন। আপনাকে আসলে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে আসলে আজকের কথাগুলোকে অনুধাবন করার জন্য। হোমিওপ্যাথি যতখানি এবং যে সর্বোচ্চ আরোগ্য দিতে পারে, আমরা রোগাবস্থা থেকে ততটা আরোগ্য প্রত্যাশাও করি না। সীমিত ধারণায় সুস্থতা বলে বিবেচিত হচ্ছে, আসলে জ্ঞানের অভাব। অ্যাকচুয়ালি হানিম্যান কি পরিমাণ কাকে সুস্থতা বলছেন আপনারা দেখতে পেয়েছেন। হানিম্যান কাকে সুস্থতা, তার দাবিটা কি, এই দাবি পূরণ না হলে অ্যাকচুয়ালি হানিম্যান এবং তার প্রকৃত অনুসারীরা তাদের গালাগালি করবে, সেগুলোকে সুস্থতা বলবে না। আসলে বাস্তবতা হচ্ছে আমাদের বাংলাদেশের খুব কম মানুষই সত্যিকারের হোমিওপ্যাথি দেখতে পেয়েছে। সত্যিকারের হোমিওপ্যাথির স্বাদ, সত্যিকারের আরোগ্যের স্বাদ আসলে খুব কম মানুষ পেয়েছে, বোঝানো মুশকিল হয়। আমাদের যে চিকিৎসকগণ চিকিৎসা করেন তারাই কয়জন সত্যিকারের আরোগ্যের অনুভূতি পেয়েছেন, জিজ্ঞাসার বিষয়। ধন্যবাদ শিলা ঘোষ, অত্যন্ত গভীর এবং মানে সূক্ষ্ম একটা ব্যাপার আপনি আসলে তুলে ধরেছেন আমি বলবো, এবং এটা এসব হয়েছে কেন, মনোযোগ দিয়ে আলোচনাকে অনুধাবন করার জন্য। তাছাড়া আপনার নিজস্ব জ্ঞান তো আছে অবশ্যই। ধন্যবাদ। ডক্টর আশিস ঘোষ বলছেন স্যার হোমিওপ্যাথি এগিয়ে নিতে আপনার ভূমিকা অনেক। বর্তমান সময়ে চিকিৎসকদের প্রধান দুর্বলতা কেস টেকিং আর রেপার্টরি, এই বিষয়গুলো নিয়ে কাজ করা যায় কিনা। এই সবগুলো বিষয় নিয়েই তো আমি কাজ করেছি, করে যাচ্ছি। অলরেডি আমার রেপার্টরি নিয়েও বই আছে এবং অত্যন্ত খুব ফান্ডামেন্টাল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো ব্যাপারটাকে আমি তুলে ধরেছি, এবং কেস টেকিং নিয়ে আমার বলতে গেলে বেশ বড় ধরনের বই রয়েছে, এবং আমি মনে করি তা অত্যন্ত স্ট্যান্ডার্ড। একবার দ্বিতীয় সংস্করণে আমি নতুন করে 16টা চ্যাপ্টার যোগ করেছি সেখানে। তো কাজেই কাজ করছি, তবে তা অবশ্যই তা আমি বলবো না যে তা একদম খুব বেশি কাজ। আসলে আমার সামর্থ্য অনুযায়ী তো করতে হবে, এবং সেই সাথে আমি চাইবো যে আপনারা সবাই বা আমাদের যারা আছেন কমিউনিটিতে প্রত্যেকেই এগিয়ে আসবেন সবাইকে বাঁচানোর জন্য, তাই না? ধন্যবাদ আশিস ঘোষ, আপনার হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা এবং শুভাকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে আপনার মন্তব্যে, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম বলছেন প্র্যাকটিস অফ মেডিসিন বুঝতে পারলে রোগ ও রোগীর চিকিৎসার মধ্যে পার্থক্য থাকবে না। প্র্যাকটিস অফ মেডিসিন যে বইগুলো বর্তমান বাজারে আছে সব বাতিল মাল, আবর্জনা। বাজারে যে বইগুলো আছে, তো কাজেই ও প্র্যাকটিস অফ মেডিসিন সত্যিকারের আসলে ব্যাপারটা তো এরকম নয়। আমার মনে হয় হানিম্যানের যে দৃষ্টিভঙ্গি, হানিম্যান রোগ বলতে কি বুঝিয়েছেন, রোগী বলতে কাকে বুঝিয়েছেন, এটা যদি স্বচ্ছ হয় তাহলে আর রোগ আর রোগী এগুলো উচ্চারণ নিয়ে কথা নিয়ে এগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমার ধারণা এটা প্র্যাকটিস অফ মেডিসিন বলতে আপনি আসলে কোনটিকে বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছেন, এটা আমি হয়তো বা বুঝতে পারিনি। তো কাজে আমি আমার মনোভাবটা আপনাকে প্রকাশ করলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য এবং মন্তব্যের জন্য। এছাড়া অনেকেই বলছেন যে স্যার পার্মানেন্ট রেস্টোরেশন, পলাশ কুমার মজুমদার বলছেন পার্মানেন্ট রেস্টোরেশনটা ভালোভাবে বুঝতে পারলাম, খুব ভালো, আলহামদুলিল্লাহ। কারোর উপকার হচ্ছে এটা জানলে ভালো লাগে স্বাভাবিকভাবেই, এবং আমার এই লাইফটি যদি আপনাদের কাজেই না লাগে তাহলে তো আসলে আমার পরিশ্রম, আপনাদের পরিশ্রম সবই ব্যর্থ। রোগী যে শিলা ঘোষ বলছেন রোগী যে ধারাবাহিক রোগের ইতিহাস বা ডায়াগ্রাম রয়েছে, ডিজিজ ডায়াগ্রাম, যা তাকে সার্বিকভাবে প্রকাশ করে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট।
নাজমুল ইসলাম ইজিনেস ডিজিজ আমি বুঝতে পেরেছি তিনি আসলে ডিজিজ শব্দটাকে ভিন্ন মানে একটু ভেঙে দেখাতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। শ্যামল সাগমা বলছেন রোগ কি অনেক ডাক্তার বলেন, রাইট, অ্যাবসলিউটলি যে কথাটি বললাম হানিম্যান আসলে রোগ কাকে বলেছেন এবং কিভাবে একজন মানুষ রোগী হয় এটা যদি কেউ বুঝতে পারে তখন এগুলো নিয়ে তর্কাতর্কি থাকে না। এই রোগ চিত্র সুচিত্র রোগ বললো, অমুক রোগের নাম বললো কেন, এই সেইগুলো নিয়ে আমরা যখন চিকিৎসা করব আমাদের জানা কথা যে আমরা সমস্ত রকম বিচ্যুতি লক্ষণের সামগ্রিক চিত্রকে নিয়ে টোটালিটি নিয়ে চিকিৎসা করব, ডিস্টরশন নিয়ে চিকিৎসা করব, স্বাভাবিক। এই কনসেপ্ট থেকে আমরা দূরে যেতে পারি না, এটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো এটা যদি কেউ বুঝতে পারে তো আরেকজনের সাথে কথা বলতে গিয়ে সে কি বলেছে এটা তো অনেক গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি থাকে না। তো যাই হোক, আজকের আলোচনাটি এ পর্যন্ত এবং আপনাদের অনেকের সবার কমেন্টস এর হয়তো আমি মানে একটা করে হয়তো উত্তর দিতে পারিনি, কিন্তু আমি সবই দেখবো বা গুরুত্বপূর্ণ উত্তরগুলো আমি দিলাম। এবং আমাদের এটা রেগুলার ক্লাস, যতটুকু সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দিন। এবং আগামী শনিবার আমরা অবশ্য ঘোষণা দেব প্রতি সপ্তাহে, কারণ অনেক ধরনের কাজ ব্যস্ততা থাকতে পারে। আগামী সপ্তাহে মোস্ট প্রবাবলি আগামী সপ্তাহে আমাদের একটা আইএসিএস এ একটা ক্লাস রয়েছে। আবার হয়তো আমাকে একটু এই শহরের মানে আমার ডিস্ট্রিক্টের বাইরেও যেতে হতে পারে একটা সেমিনারে জয়েন করার জন্য। সব মিলিয়ে প্রতি সপ্তাহে আমরা কনফার্ম করব, তবে আমাদের এই ক্লাস প্রতি শনিবারের ক্লাস। আমি তো আপনাদেরকে আবারও আগামী যে ক্লাসটি আগামী শনিবার যদি হয় আগামী শনিবারেই বা এটা ধারাবাহিক শনিবারেই হবে, শনিবারে আপনাদের আবার সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের লাইভটি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়, এবং আগামীতে আমাদের পরবর্তী অ্যাফোরিজম সায়েন্টিফিক অ্যাসপেক্ট থেকে বিবেচনা করার লাইভটিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি।